हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के तुम्हारा सकले जानो जे प्राइमारी जे 32,000 चाकरी बातिल मामला সেখানে আজকে কিন্তু শুনানি হয় এবং দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি হয়। তো এই মামলার একটা নতুন মোড় নিতে চলেছে, কারণ এই মামলার যে শুনানি সেটা কিন্তু একটার পর একটা ডেট এবং একটার পর একটা তারিখ কিন্তু চলছে এবং প্রত্যেকটা ডেটে বা প্রত্যেকটা শুনানিতে কিন্তু দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি যে ঋতুব্রত কুমার মিত্র মহাশয়ের এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি চলছে। অনেকে হয়তো দেখেছো যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ দুটোই কিন্তু ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছে। তো এক্ষেত্রে দেখা গেছে যে একটাই শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে যে কোনো কিন্তু বেঞ্চ পরিবর্তন বা বিচারপতিদের পরিবর্তন করা হয়নি, সেটা হচ্ছে এই 32,000 চাকরি বাতিল মামলা। কারণ এই মামলার আজকের যে শুনানি হয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছে। অবশ্যই তথ্যগুলো একদম ডিটেলসভাবে শেয়ার করা হবে এবং জানানো হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। এই ধরনের সমস্ত চাকরির নিউজ, নোটিফিকেশান, আপডেট যথাসময়ে সঠিকভাবে একদম অথেন্টিকভাবে শেয়ার করা হয় এই চ্যানেলে এবং ভিডিওর মধ্য দিয়ে। তো মামলার অগ্রগতি কোন পথে, এটা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে যে মামলার শুনানি হয়েছে এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে 32,000 শিক্ষক বাতিল মামলায় রায়টা কোন দিকে যেতে চলেছে বা কোন দিকে আসবে। কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল শুনানি হয়নি। আশা করছি এরপর যে ফাইনাল শুনানি কিন্তু এর পরের জাজমেন্ট বা কিছু না কিছু একটা ঘটতে চলেছে পরের জাজমেন্টে। তো কবে এই জাজমেন্টের ডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা জানবো। এখানে অ্যাপটিটিউড টেস্ট, প্যানেল পাবলিশ, স্ক্যাম ইত্যাদি নিয়ে কিন্তু একটার পর একটা কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেখানে যে অ্যাডভোকেটগণ রয়েছেন ওনারা কিন্তু যথাসময়ে সঠিকভাবে আর্গুমেন্টগুলোও করেছেন। তো কী কী ঘটেছে চলো একবার দেখা যাক। একদম ডিটেলসভাবে আমরা ব্যাখ্যা যেটা হয়েছে বা যেটা আলোচনা হয়েছে আজকে সেটা একদম ডিটেলসভাবে লিখিয়ে নিয়েছি। অবশ্যই এই যে কেস আপডেটগুলো দেওয়া হচ্ছে তার পিডিএফ কপি যদি পেতে চাও, দ্য ওয়েব এডুকেশন চ্যানেল যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে, অথবা অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক কিন্তু প্রোভাইড করা থাকবে, অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে যাবে। তো দেখো কী কী বিষয় ঘটেছে না আজকে, অর্থাৎ 32,000 শিক্ষক বাতিল মামলা আজ অনেকটাই কিন্তু পরিষ্কার হলো 32,000 চাকরি বাতিল মামলার যে শুনানিতে। তো কী কী বিষয় উঠে এসছে না আজ কলকাতা হাইকোর্টে 32,000 শিক্ষকের যে চাকরি বাতিলের মামলার শুনানি সেটা অনুষ্ঠিত ছিল। সকলে হয়তো জানো যে কোর্ট নাম্বার 11তে দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু শুনানি হয়। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দুপুর 2টো থেকে শুরু হয়ে বিকেল 3:30 পর্যন্ত এই শুনানি চলে। শিক্ষকদের পক্ষে সওয়াল করেন 2 বর্ষীয়মান আইনজীবী, অর্থাৎ অভিজ্ঞ 2জন আইনজীবী ওনারা সওয়াল করেন। এর আগে কিন্তু প্রতিদর সওয়াল করেছেন, অনেক কিছু বিষয় কিন্তু উঠে আসছে। কী কী ঘটেছে একদম ডিটেলসভাবে জানছি। তো শুনানির মূল বিষয় কী ছিল না দুর্নীতির অভিযোগ নিয়ে প্রথম বিষয় কিন্তু উঠে আসে। তো শুনানির শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী যে দুর্নীতি এবং কেলেঙ্কারি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। অর্থাৎ এখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়বাবু তিনি দেখছেন যে হিসাবে এই যে 32,000 চাকরি বাতিল মামলা বা তার আগে যে 26,000 চাকরি বাতিল নিয়োগ পুরো প্যানেল বাতিল করে দেয়, বা যে সমস্ত দুর্নীতি এখানে যেমন একটা ধরা পড়ছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে, যেটা একটা নোটিশ অবশ্যই ভিডিওটা শেয়ার করা হবে কিছুক্ষণ পরে, যেখানে ভুড়ি ভুড়ি দুর্নীতির মধ্য দিয়ে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট, এসটি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে এসসি থেকে শুরু করে বিভিন্ন কাস্টে যে ভুড়ি ভুড়ি অভিযোগ একটার পর একটা আসছে এবং যে দুর্নীতিগুলো বা শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যে দুর্নীতি ধরা পড়ছে তাদের করে কিন্তু আজকে বিচারপতি একদম সন্তুষ্ট হননি এবং তিনি প্রথমে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন আজকের বিচার সভার মধ্য দিয়ে। দ্বিতীয় বলছে অ্যাপটিটিউড টেস্টে বিতর্ক। তো অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না তা নিয়ে শুনানিতে দীর্ঘ কিন্তু সওয়াল জবাব আজকে হয়েছে। অর্থাৎ যে অ্যাপটিটিউড টেস্ট প্রাথমিকে থাকা দরকার বা প্রাথমিকে ছিল কি ছিল না সেই মুহূর্তে, সেটা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু একটার পর একটা কিন্তু আলোচনা হয় এবং এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু জবাব সওয়াল কিন্তু হতে থাকে যে আদৌ এই অ্যাপটিটিউড টেস্টে সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কি হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়েছিল না, এবং যদি হয়েছিল তাহলে সেখানে যে নাম্বারের ভিত্তিটা সেটা কীভাবে দেওয়া হয়েছিল, চেহারা দেখে দেওয়া হয়েছিল নাকি সত্যি কি অ্যাপটিটিউড টেস্টটা একদম অথেন্টিকভাবে হয়েছিল। তো এই নিয়েও কিন্তু প্রশ্ন কিন্তু আজকের যে আলোচনা সভায় সেখানে কিন্তু ওঠে। তো শিক্ষকদের আইনজীবী তিনি দাবি করেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথাও তিনি কিন্তু তুলে ধরেন। অর্থাৎ বিচারপতি এখানে এটাই মন্তব্য করতে চেয়েছেন
যে এর আগে যখন এই মামলার শুনানি অবশ্যই হয়েছে বিভিন্ন জায়গাতে, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেও যখন শুনানি হয়, কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের মামলাতে যখন এই বিষয় নিয়ে বা 32,000 চাকরি বাতিল মামলা যখন শুনানি হয়, তখনই কিন্তু এই শিক্ষকদের আইনজীবী যে কথাটা আজকে বলছেন, হয়তো সেই মুহূর্তে যারা লড়ছিলেন বা যারা বলছিলেন, অ্যাডভোকেট ছিলেন এনাদের তরফ থেকে, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য শেয়ার করেছে, অর্থাৎ নিজেদের যে বক্তব্য সঠিক সেটাও কিন্তু এখনও পর্যন্ত বজায় রাখতে পারেনি, যার ফলে বিচারপতি কিন্তু বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ কথাও কিন্তু তুলে ধরেন। নেক্সট যে বিষয় আজকে আলোচনা হয়েছে সেটা হচ্ছে কি না, উত্তর দিনাজপুরে একটা মামলা নিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন। না, উত্তর দিনাজপুরে একটি মামলার রায়ের সঙ্গে প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে, যা সারা রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হওয়া উচিত। তো এটা তিনি কথাটা তুলে ধরলেন যখন বিচারপতি এই যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যখন একটু আলাদা মনস্কভাবে বা ক্ষোভ প্রকাশ করে বললেন যে অ্যাপটিটিউড টেস্টে বিভিন্ন জায়গাতে পর্যবেক্ষণ করে বিভিন্নভাবে দেখা যাচ্ছে, তখন তিনি কিন্তু এই উত্তর দিনাজপুরে যে শিক্ষকদের আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের কথা কিন্তু তুলে ধরলেন। তো শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসে, সেখানে কি বলা হয় না, চাকরিহারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হলেন সে প্রশ্ন কিন্তু তোলেন তিনি, অর্থাৎ এই যে বিষয়টা যে আদালতে শুনানি চলছে সেই মুহূর্তে যে শিক্ষকরা উপস্থিত হচ্ছেন, তো আদৌ কীভাবে এটা সম্ভব, যেখানে শুনানি চলছে সেখানে স্কুলে ওইদিকে ক্লাস না করে এভাবে কি করে যে শুনানির মধ্য দিয়ে তারা হাজির হতে পারছেন এই আইন সভায় যে আলোচনা চলছে সেখানে। তো এটা নিয়েও কিন্তু একটা কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি, এবং সেখানেও কিন্তু একটা বাকবিতণ্ডার প্রশ্ন কিন্তু তৈরি হয়। নেক্সট যে বিষয়টা তৈরি হয় সেটা হচ্ছে প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো প্যানেল প্রকাশ করা হয়েছিল কি না তা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়, অর্থাৎ দেখতেই পাচ্ছ বিষয়গুলো সেগুলো হচ্ছে যে এই যে 32 চাকরি বাতিল মামলা, এখানে কিন্তু একটার পর একটা আসছে, যেখানে অ্যাপটিটিউড টেস্ট, স্ক্যাম, তারপরে প্যানেল প্রকাশ নিয়ে, তারপরে অ্যাপটিটিউড টেস্টে যে আদৌ ছিল কি ছিল না, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে আসছে, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পথ কিন্তু ঠিক একটা যাচ্ছে না, এবং এই পথ কিন্তু অনেকটা কোন দিকে গড়াবে এখনও পর্যন্ত কেউ কিন্তু ঠিক করতে পারছে না। কারণ যেভাবে শুনানি হচ্ছে দীর্ঘদিন ধরে একটার পর একটা, এবং খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে কিন্তু এই শুনানিগুলো চলছে, যেখানে 32,000 শিক্ষক বাতিল মামলার শুনানি এর আগে যে শুনানি হয়েছিল তার 3 দিন পর কিন্তু এই মামলার শুনানি, এবং ঠিক আজকে কত তারিখ হয়েছে, আজকে হয়েছে 17-18 তারিখ, এরপর কিন্তু নেক্সট যে শুনানি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ 10-12 দিনের মধ্যেই কিন্তু শুনানিগুলো চলছে, এবং সেখানে দাঁড়িয়ে একটা টাইম ফিক্সড করে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে 2টো থেকে, এবং 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু দীর্ঘক্ষণভাবে যে শুনানি চলছে সেখানে আর্গুমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন প্রশ্ন তর্ক বিতর্ক যেগুলো আসছে, অথেন্টিকভাবে প্রশ্নগুলো উঠছে বলেই এই মামলার শুনানি অগ্রগতি কিন্তু দেখা দিচ্ছে। তো অগ্রগতি কেমন দেখা দিচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ধরা যায়নি, এবং আপনি বা তোমরা কেউ কিন্তু বুঝতে পারবে না যে এর অগ্রগতি কোন দিকে, কারণ এখনও পর্যন্ত আমরা কেউ কিন্তু বিচারকের উপস্থিতিতে নেই বা ওখানে আমরা যাইনি, বা এই মামলার কোন দিকে যাবে কেউ কিন্তু এখনও বলতে পারিনি। কিন্তু একটা কথা যে প্যানেল প্রকাশ বা এই যে অ্যাপটিটিউড টেস্ট বা স্ক্যাম বা এই যে ইন্টারভিউতে যে নাম্বার দেওয়ার ভিত্তিটা, বা এই যে প্যানেল এক্সপায়ার পর চাকরি বা বিভিন্ন জেলাভিত্তিক যে ভ্যাকেন্সি ছিল, কাট অফ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটার পর একটা তথ্য আসছে, যার ভিত্তিতে বোঝা যায় যে এই মামলা বা এই প্যানেলের যে গতি সেটা কিন্তু সঠিক পর্যায়ে নেই, না জানি 26,000-এর মতো কিছু একটা রূপ নিতে চলেছে এখানেও বোঝা যাচ্ছে। তো এখানে প্যানেল প্রকাশ নিয়ে কী বলা হচ্ছে না, আইনজীবীর দাবি প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে অর্থাৎ ডিপিএসসি যেখানে কাছে পাঠানো হয়েছিল, কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন রুল 9 অনুযায়ী সে প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পর্ষদের তরফ থেকে কিন্তু এই গাফিলতিটা দেখা গেছে, এবং এসএসসিও কিন্তু এই জিনিসটা করেছে, যেখানে প্যানেল প্রকাশের মধ্যেও কিন্তু 26,000 চাকরি বাতিল, সেখানেও কিন্তু সঠিকভাবে ওএমআর শিট এখনও কার্বন কপি প্রকাশ করতে পারলো না। ঠিক একইভাবে এখানে পর্ষদেরও প্রাথমিকের ক্ষেত্রে যে দুর্নীতি সেটা কিন্তু দেখা দিচ্ছে, বা যে ভুল সেটা কিন্তু ধরা পড়ছে, যে প্যানেল কিন্তু প্রকাশ করতে পারেনি এই 32,000 চাকরি বাতিল মামলার কিন্তু, এবং যেটা নিয়ে আজকে কিন্তু ক্ষোভ প্রকাশ সঠিকভাবে করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। উত্তরে তখন আইনজীবী কী বলেন না, পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ্যে আনার কোনো বলছে বাধ্যবাধকতা নেই। এটা কিন্তু যখন বলা হয় তখন তিনি কিন্তু আরও ক্ষোভ প্রকাশ করেন যে প্যানেল প্রকাশ নিয়ে বাধ্যবাধকতা নেই কেন, এখানে প্যানেল তো প্রকাশ করতে পারা যায়। যদি যে প্যানেলের চাকরি প্রার্থীরা যদি পরীক্ষা দিয়ে থাকে এবং তাদের যদি প্যানেল প্রকাশ নিয়ে যদি কোনো বাধা না থাকে, বা তারা যদি আরটিআই করে বা বিভিন্নভাবে জানার চেষ্টা করে, তো সেখানে পর্ষদের তরফ থেকে প্যানেল প্রকাশ করতে বাধাটা কোথায়? এটা নিয়েও কিন্তু আজকে একটা
খুবই একটা ভালো একটা আলোড়ন তৈরি হয় যে প্যানেল প্রকাশ নিয়ে। তো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আসছে, যদি প্যানেল প্রকাশ করতে পারে এরপরেও তাহলে ঠিক আছে, নতুবা কিন্তু এটা নিয়ে আরও একটা বড় ঝামেলা তৈরি হতে চলেছে। নেক্সট বলছে দুর্নীতির দায় নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এবং আমি প্রত্যেক টপিক এই জন্য এইভাবে আলোচনা করছি কারণ এই প্রশ্নগুলো যদি আমি সেই যেমন ইন্টারভিউ নেওয়া হয় বা যেমন হাইকোর্টের যে শুনানি হয়েছে ওইভাবে যদি নাটকের ভঙ্গিতে বলি ঠিক হবে না। বিষয়গুলো আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি যে আইনের বা এই প্যানেলের গতিপথ কোন দিকে যাচ্ছে। তো দুর্নীতির দায় হিসেবে কী বলা হয়েছে, আইনজীবী বলেন অন্য নিয়োগে দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই, এটা কিন্তু ঠিক। তিনি আরও বলেন কি না, যদি দুর্নীতি হয়েও থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের, চাকরি প্রার্থীদের নয়। ঠিক, একদম ঠিক কথা, নিয়োগকারী। কিন্তু এখনও পর্যন্ত একটাই প্রশ্ন আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই যে নিয়োগকারীদের কিছু কি ঘটেছে? এখনও পর্যন্ত কারো কিছু ঘটেনি। এসএসসি যে 26-এর চাকরিগুলো কাদেরগুলো, যারা দুর্নীতি করেছে তাদের তো যায়নি, যারা দুর্নীতির শিকার হলো তাদের কিন্তু এই অবস্থা তৈরি হলো। এবং আজ প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, কিছু অযোগ্যের জন্য আজ যোগ্যরা পথে, এবং তাদেরকে আবার এই 40-50 বছর বয়সের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। তো এই দায় কার? এখনও পর্যন্ত এসএসসি চেয়ারম্যানের কিছু ঘটেনি, বা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছু যে প্রকাশ্যে এনে কোনো কিছু করা হয়েছে সেটাও করা হয়নি। শুধুমাত্র কি একটা পরীক্ষার জন্য একটা নির্ঘণ্ট সময় বেঁধে দিয়েছে। তো এখানে কিন্তু এই যে প্রশ্নগুলো আইনজীবীর তরফ থেকেও করা হচ্ছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে পরের শুনানিতে। আমি এটা বলে দিচ্ছি, পরের শুনানিতে এই বিষয়গুলো উঠবে, এবং সেখানে কিন্তু জোরদার কিন্তু আপিল হবে এবং জোরদার কিন্তু আর্গুমেন্ট হতে চলেছে, এটা কিন্তু মনে রাখবেন। তো এই দুর্নীতির দায় নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসে। নেক্সট কী প্রশ্ন আসে, নেক্সট কী বলছে যে এখানে কিন্তু বিচারপতি তখন প্রশ্ন করেন, কি বলেন না, বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর পর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে? জবাবে আইনজীবী বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে। এটা কিন্তু আইনজীবী, এটা কিন্তু যখন বিচারপতি এই প্রশ্নটি করেন যে অনেক দিন পর বা কয়েক বছর পর যখন এই দুর্নীতি ধরা পড়বে তখন কি হবে। আদালতের ভূমিকা নিয়ে এখানে কি বিষয় আসছে না, বর্ষীয়মান আইনজীবী বলেন যে আদালত অভিভাবকের ভূমিকা পালন করে, তাই একই সঙ্গে সকলে যাতে চাকরি বাতিল না করে যোগ্য এবং বঞ্চিতদের যাতে সুযোগ দেওয়া হয় সেটাই কিন্তু করা উচিত, এটা কিন্তু আইনজীবীদের তরফ থেকে বলা হয়। তো এইভাবে আজকে কিন্তু মামলার শুনানি হয়, এবং সেখানে অনেক কিছু প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি শুনানিটা পড়ে শোনালাম, বা আজকে যে মূল সামারি সেটা কিন্তু একদম খুবই ডিটেলসভাবে আশা করছি বোঝাতে পেরেছি সকলের সামনে। তো এই মামলার কিন্তু গতি প্রকৃতি একটা আলাদা রূপ নিতে চলেছে, এবং এর পরবর্তী শুনানি কিন্তু ধার্য করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 30 এবং 31 জুলাই অনুষ্ঠিত হবে, আর ওই দিনেই মামলার রায় ঘোষণা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। এবং এটা কিন্তু আমার দিক থেকে একটা এজাম্পশন হিসেবে বলছি, এমন নয় যে আমি কোনো হাইকোর্টের আইনজীবী বা সুপ্রিম কোর্টের উকিল বা কোনো আইনজীবী বলি, সেটাও নয়। কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে বিষয়গুলো উঠে আসছে বা যে ডেটগুলো ফিক্সড হচ্ছে একটার পর একটা, কিছু না কিছু একটা হয়তো ডিভিশন বেঞ্চ স্থগিত দেবে, বা হয়তো প্যানেল বাতিল না করেও কিছু একটা চাপ সৃষ্টি হবে, যার মধ্যে দিয়ে সঠিকভাবে বোঝা যাবে যে কিছু একটা রূপ নিতে চলেছে এই 32 চাকরি বাতিল মামলার। তো পরবর্তী আপডেট অবশ্যই কিন্তু শেয়ার করা হবে একদম। এই যে ভিডিওগুলো বা এই যে আপডেটগুলো দিচ্ছি এগুলোতে চোখ রাখো বা নজর রাখো, অবশ্যই সঠিক সময়ে সঠিক খবর পাবে, এবং যা কিছু শেয়ার করা হচ্ছে একদম অথেন্টিকভাবে কিন্তু দেওয়া হচ্ছে। তাই যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যারা নতুন আছো বা দেখছো বা দেখছেন যারা, তারা অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সমস্ত ধরনের সঠিক তথ্য অথেন্টিকভাবে দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত আছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যত পারবেন বন্ধুদের সাথে বা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে, যাতে সকলে এই ধরনের কেস আপডেটগুলো পেয়ে উপকৃত হয়। কোনোভাবে বিভ্রান্তিকর বিষয় যাতে না ছড়াতে পারে সেদিকে যেমন নজর রাখে, এবং সঠিক অথেন্টিক খবর দিকে যেমন পা বাড়ায়। তো এই হচ্ছে মূল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। জয় হিন্দ।